হ্যালো ভাই লোক, কি খবর জীবনের? সপ্তাহের প্রথম দিন, মানে হ্যাঁ সপ্তাহের প্রথম দিনে আজ সোমবার। তো বলো কেমন কাটলে দুদিন, কেমন চললো দুদিন? ঠিকঠাক চললো? যেটা বললাম সেটা কি শুনলে? যে শুনবে তার ভালো, না শুনলে আরও ভালো আর কি। তো তো চলো আজ পড়াশোনা স্টার্ট করি। আবার আরেকবার রিটেক, হ্যাঁ একবার ভালো করে হ্যালো, ওটা যারা রোজ দিন এসে বলি সেটা বলিনি। হ্যালো ভাই লোক, ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আমার নাম শুভমশীল। তো চলো পড়াশোনা স্টার্ট করি, ঠিক আছে? এনার্জি 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 ফুক দো, তোরা এনার্জি ফুক দো। অনেক দিন হয়ে গেছে, দুদিন ভালো পড়াশোনা হচ্ছে, তো সেরকমভাবেই পড়াশোনা যাতে ভালো করে হয়। ও আমি একটা কথা ভাবছি, শোনো তোমাদেরকে যেটা বলে দিই। আমি ভাবছি প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমরা ধরো শুক্র থেকে মানে মানডে থেকে ফ্রাইডে অবধি একটা করে ক্লাস দিচ্ছি 1 ঘন্টার করে। এবার আমি ভাবছি প্রত্যেকটা চ্যাপ্টার যখন শেষ হবে তারপরে লাস্ট 10 ইয়ার্সের পিওয়াইকিউ বা পাস্ট ইয়ার্স কোশ্চেন, মানে আগের যে 10 বছর যে কোশ্চেন এসছে সেটা আমি তোমাদেরকে সানডেতে করিয়ে দেবো। সানডেতে, ঠিক আছে? সানডে করে সেটা করিয়ে দেবো। তো এটা কটা সানডে লাগবে? আমাদের 10টা চ্যাপ্টার মতো আছে, 10টা 12টা, তো 10টা সানডে লাগছে। মাঝে মাঝে ধর যে কোনো সানডেতে চ্যাপ্টার শেষ হলো না, তখন করবো না, সেই সানডেতে ক্লাস দেবো না, ঠিক আছে? তোমরা ভেবো না যে অনেক লোড হয়ে যাবে, লোড তো হবেই। তাও একটা সানডেতে আমি 1-1.5 ঘন্টারই ক্লাস দেবো, বেশি বড় ক্লাস দেবো না। বড় ক্লাস করাই বা কোথায়, ঠিক আছে? তো তাহলে তোমাদের কী হবে জানো তো, আমাদের সিলেবাস মোটামুটি অক্টোবরের শেষ অবধি শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো সানডে করে যে একটা ক্লাস দিয়ে দিলাম, তাহলে তোমাদের প্র্যাকটিসটাও খুব ভালো করে মেনটেন হয়ে যাবে। তো যখন তোমাদের টেস্ট পরীক্ষা হবে তখন তোমরা শুধু ওই পিওয়াইকিউটাই ভালো করে প্র্যাকটিস করবে, আর দরকার হলে টেস্ট পেপারটা একটু সলভ করে তোমার পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে? আমি এটা ভেবেছি। এবার তোমরা জানাও তোমাদের কি মত, তাহলে কি এই চ্যাপ্টার শেষ হওয়ার পর এই সানডে কি দেবো ক্লাস কি না, তোমাদের মতের ওপর সব হবে, ঠিক আছে? তো এবার ভাবনা চিন্তা করো তোমরা, আর কমেন্টে বলো। তো চলো আজকের ক্লাস স্টার্ট করি। টপিকস টু বি কভার্ড, মানে আজকে কী পড়বো আজকের ভাই সাহেব শুনছি। আজকে শোনো, আজ আমি একটা প্রতিজ্ঞা নিচ্ছি, দৃঢ় প্রতিজ্ঞা, যে আজকের ভাই সাহেব 1, 2, 3 এই 3টে টপিক কভার করতেই হবে আজকে। এটা করার পরেও 2-3টে কোশ্চেন করতেই হবে। মালিক আমাদেরকে অনেক জ্ঞান দিয়েছিল কালকে, যে তুমি শুধু বাচ্চাদেরকে বলো যে এত এত টপিক, তারপর শেষেরটা করো না জীবনে। আজকের ভাই সাহেব করবো, ঠিক আছে? তো চলো আজকে কী পড়বো? পরিবাহী ও অন্তরক পদার্থের সাধারণ ব্যবহার। দেখো এইটার মধ্যে বোঝার কিচ্ছু নেই, কী ব্যবহার হয় সেটা আমি লিখবো। মানে এখন পজ করে আমি লিখবো, তোমরা তারপর টুকবে না স্ক্রিনশট তুলে নেবে, ঠিক আছে? কারণ ওটা বোঝার কিছু নেই, ওটা শুধু পড়ার। ওইখান থেকে তোমাদের কোশ্চেন আসে যে কোনো একটা জিনিসের, ধর যে বললো, আমি তোমাদের বলছি কীরকমভাবে কোশ্চেন আসে, ঠিক আছে? ওটা যখন আসবে তখন আমি বলছি, ঠিক আছে? এইটা আমি শুধু লিখিয়ে দেবো, তারপর বুঝিয়ে দেবো, শুধু একবার রিডিং পড়ে আমি বুঝিয়ে দেবো। ইউ হ্যাভ টু রাইট ইট, ঠিক আছে, ইন ইউর টেক্সট বুক না ওটা কী বলে, কপি, ঠিক আছে? তো চলো এরপরে হচ্ছে গিয়ে উষ্ণতার সাথে পরিবাহী, অর্ধপরিবাহী ও অতিপরিবাহী রোধাঙ্কের সম্পর্ক। কালকে রোধাঙ্ক পড়েছিলাম, এবার ওটার উষ্ণতার সাথে কীরকম সম্পর্ক হয়, পরিবাহী, অতিপরিবাহী, অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী কাকে বলে? সেই যে পড়েছিলাম জার্মেনিয়াম, সেমিকন্ডাক্টর যেটাকে বলে, জার্মেনিয়াম, সিলিকন, ওগুলো, ঠিক আছে? তারপরে সবথেকে মেন রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়। এইখান থেকে তোমাদের প্রায় প্রত্যেক বছর 2 নম্বরের কোশ্চেন আসেই, এই যে শুধু এই টপিকটা থেকে 2 মার্কসের কোশ্চেন আসে, ঠিক আছে? সেটা তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা কোশ্চেনও করবো আজকে। প্রায় প্রত্যেক বছর এখান থেকে মিনিমাম 1 মার্কসের তো আসেই, ঠিক আছে? 2 মার্কসেরও আসতে পারে। তো চলো এবার ওই পরিবাহী ব্যবহারের সাধারণ উদ্দেশ্য, আর মানে পরিবাহী আর অন্তরক পদার্থের কিছু সাধারণ কী বলার নাম ব্যবহারগুলো দেখে নিচ্ছে, ঠিক আছে? এগুলো তোমাদেরকে কষ্ট করে একটুখানি লিখতে হবে, আমি যেহেতু কষ্ট করে লিখেছি তাই
তোমাদেরকেও লিখতে হবে, ঠিক আছে? কী কী লিখতে হবে দেখো, আমি প্রথমে কী লিখেছি, পরিবাহী ব্যবহারের সাধারণ উদ্দেশ্য হলো তাপ এবং তড়িৎকে, তাপের ক্ষেত্রেও পরিবাহী ব্যবহার হয়, তড়িৎ পরিবাহীর জন্য পরিবাহী ব্যবহার হয়, ঠিক আছে? উদ্দেশ্য হলো তাপ এবং তড়িৎকে উৎপত্তিস্থল থেকে সঞ্চালিত করা। অপরদিকে অন্তরক ব্যবহারের সাধারণ উদ্দেশ্য হলো তাপ এবং তড়িৎকে শুধুমাত্র প্রয়োজনীয় স্থানে সীমাবদ্ধ রাখা, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমরা এখানে তাপটা বেশি দেখবো না, তাপটা এখানে কেটে দিই, তাপ লিখতে হবে না, আমি তোমাকে আগে বুঝিয়ে দিই তারপরে লিখবে, ঠিক আছে? তাপ লিখতে হবে না, তড়িৎকে শুধুমাত্র প্রয়োজনীয় স্থানে সীমাবদ্ধ রাখা, ঠিক? এবার কি, রেলওয়ে তড়িৎ ব্যবস্থায় দেখো 25 কিলোভোল্ট মানে এটা কিলোভোল্ট, হ্যাঁ, মানে 25,000 ভোল্ট, কিলোভোল্ট তুমি লিখতে পারো, অর 25,000 ভোল্ট, এটা ঠিক আছে? 25,000 ভোল্ট বৈদ্যুতিক লাইনে সেমারিক অন্তরক ব্যবহার করা হয়। সেমারিক অন্তরক কী হয় সেটা আমি এডিটার দাদা প্লিজ এখানটা একটুখানি আমি তোমাকে ফটো দেবো, সেটা একটুখানি এখানটায় আটকে দেবে, ঠিক আছে? এডিটার দাদা এখানটায় সেমারিক অন্তরক পদার্থ কী হয় সেটা এখানটায় দেখিয়ে দেবে। তোমরা রেল লাইনে দেখবে অনেকগুলো পোস্টের ওপরে দেখবে অনেকগুলো তার এসে একটা জায়গায় এসে জয়েন্ট হয়, ঠিক আছে? সেইগুলো যে একটা জায়গায় যে জয়েন্ট হয়েছে সেই জায়গাটাকে সেমারিক দিয়ে তৈরি করা হয়, তোমাকে দেখাবো এখানটা দেখবে, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? তারপরে কি বৈদ্যুতিক লাইনে সেমারিক অন্তরক ব্যবহার করা হয়, ঠিক আছে? বৈদ্যুতিক হিটারে তড়িৎ পরিবাহী হিসেবে উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক যুক্ত নাইক্রোমের তার ব্যবহার করা হয়, ঠিক আছে? এটা লেখো, বৈদ্যুতিক হিটারে তড়িৎ পরিবাহী হিসেবে উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্কযুক্ত নাইক্রোম তারের ব্যবহার হয়। কারণ কি উচ্চ রোধ কেন? যত রোধ থাকবে ও যত উচ্চ গলনাঙ্ক, মানে ওটা গলতে যত কম সময় নেবে বা কম টেম্পারেচারে, তার জন্য ওটা তত বেশি গরম হবে, বুঝতে পারছো? রোদ যত বেশি হবে, দেখো আমরা কিছুক্ষণ পরে মানে পরের লেকচারে সম্ভবত পড়বো যে মানে ওই তাপীয় প্রভাব, ঠিক আছে? তাপীয় তড়িতের তাপীয় প্রভাব পড়বো, সেখান থেকে আমরা দেখতে পাবো যে যত রোদ যত থাকবে, রোদ যত বাড়ে তো কিছু লস হয়, হিট লস হয়, ঠিক আছে? তাপের মানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে তাপের হয়, কি বলার নাম, তাপ নষ্ট হয়, ঠিক আছে? হিট লস যেটাকে ইংলিশে বলে। তো সেই হিট লসটাকেই আমরা কীভাবে কাজ করি হিটারে, তার জন্য আমরা কি করি, উচ্চ রোধ ইউজ করি, যত উচ্চ রোধ হবে তত হিট লস তত বেশি হবে, ও উচ্চ গলনাঙ্ক মানে ওটা গলতে অনেক হাই টেম্পারেচারের ওটা গলে নাইক্রোমের তার, ঠিক আছে? ব্যবহার করা হয়। এর পরের পেজে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে নাইক্রোমের তারের ডেফিনেশন আমি তোমাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? বাড়িতে বৈদ্যুতিক লাইনে ফিউজ তার হিসেবে টিন ও সীসার সংকর ধাতুর তৈরি উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্কের সরু পরিবাহী তার ব্যবহৃত হয়, ঠিক আছে? এবার 4 নম্বর কি, এটাও লিখে নেবে, কি হয়েছে, ফিউজ তার তোমরা দেখেছো, তোমরা দেখবে তোমাদের ওই যে বড় কারোর বাড়িতে যদি ফ্রিজ থাকে বা কিছু থাকে তার পাশে দেখবে একটা তার থাকে, ঠিক আছে? ফিউজ থাকে, এটা ফ্রিজের একটা সুইচ বোর্ড এরকম থাকে, দেখবে এরকম থাকে, তো তার পাশে দেখবে এরকম একটা কিছু একটা থাকে, এটা কিন্তু সুইচ নয়, এরকম একটা থাকে, সেটাকে কখনো খুলবে, মা বাবার সামনে কখনো খুলবে না, মানে মেরে দেবে তোমাকে, খুলবে যদি কখনো খুলে দেখবে তখন দেখবে এরকম একটা তার জড়ানো থাকে ওটার মধ্যে, বলে না ফিউজ উড়ে গেছে, ট্রান্সফরমারের ফিউজ উড়ে গেছে বা কিছু, ঠিক আছে? ওটা হচ্ছে গিয়ে এটার কাজ ফিউজ তারের, ঠিক আছে? ফিউজ তার কী দিয়ে তৈরি হয়, উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্কের সরু পরিবাহী তার ব্যবহৃত হয়। এটার কাজ কি হয় জানো, ধরো যে তোমার কোথাও মানে হাই ভোল্টেজ লাগছে বা তোমাদের একটা মেশিন কিছু একটা খারাপ হয়ে গেল বা কি বলে ওটাকে, মানে হাই ভোল্টেজ লাগছে, ঠিক আছে? মানে তোমার এইটার মধ্যে কোনো কিছু দিয়ে ভোল্টেজটা হাই দেওয়া হচ্ছে, মানে বেশি তড়িৎ দেওয়া হচ্ছে, তখন এই ফিউজ তারের কাজ হয়, এই ফিউজ তারটা তখন গলে যায়, গলে গিয়ে ওইখানে তড়িৎ পরিবাহীটাকে বন্ধ করে দেয়, ওই যেটাকে এমসিপি বলে। এমসিপি দেখবে তোমাদের থাকে ওই আপ ডাউন হয়, দেখবে যখন তোমাদের ইলেকট্রিশিয়ান কখনো যদি আসে বলে এমসিপিটাকে ফেলে দাও, ঠিক আছে?
এটাও এমসিপির মতো, এমসিপিও এই ধরনেরই কাজ করে, যে যখন ভোল্টেজটা যখন বেড়ে যায় তখন ওটা গলে যায়, তার জন্য নিম্ন গলনাঙ্ক তার জন্য লাগে, তার জন্য কি লাগে, নিম্ন গলনাঙ্কের লাগে। ঠিক আছে, তার জন্য ফিউজ তার হিসেবে স্টিন ও সীসার সংকর ধাতুর তৈরি উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্কের সরু পরিবাহী তার ব্যবহৃত হয়। এবার কি লাস্ট বাট নট দ্য লিস্ট, এরপরে আরেকটু কিছু আছে আমি যেটা পরে লিখছি। তড়িৎ পরিবহনের জন্য আমরা ধাতব তার ব্যবহার করি, সাধারণত তামার সংকর ধাতু, অ্যালুমিনিয়াম এবং সিলভার নির্মিত, এটা নির্মিত সিলভার নির্মিত ধাতব তার এই কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, দেখবো মানে ওই যেটাকে তার বলে, আমরা যে তার ইউজ করি, তারের ভিতরে দেখবে যেগুলো মোটা তার হয় তার মধ্যে দেখবে তামা থাকে, মোটা কি সরু তারের ভিতরে দেখবে আমরা তামা ইউজ করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা তামা ইউজ করি। দেখবো ওই যে ওই যেটা থাকে, দেখবে তোমরা যখন তারটাকে ওই ছিঁড়বে ওই প্লাস্টিকটা বাইরে, দেখবে ওটাকে তামা থাকে। ঠিক আছে, তার জন্য কি অ্যালুমিনিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম এবং সিলভার নির্মিত তামার সংকর ধাতু, অ্যালুমিনিয়াম এবং সিলভার নির্মিত ধাতব তার এই কাজে ব্যবহৃত হয়। তামার সংকর ধাতু, তামার সাথে অ্যালুমিনিয়াম আর সিলভার মিক্স করে এটা তৈরি করা হয়। ঠিক আছে, কারণ তামার অনেক দাম, তার জন্য এটাকে মিক্স করতে হয়। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে বলবো আর দুটো তিনটে জিনিস আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, যেখানে আর এইখানে একটা কথা বলবো যে নাইক্রোম তার কাকে বলে, সেটা কীভাবে তৈরি হয় সেটা একটা বলবো। ঠিক আছে, আমি নেক্সট পেজে সেটা লিখছি। আর আরেকটা এটা তোমাদের কী কাজে লাগে, তোমরা যদি কোশ্চেন করে যে পরিবাহী ব্যবহারের সাধারণ উদ্দেশ্য লেখো, ঠিক আছে, তখন তোমরা দুটো কি তিনটা দেবে। ঠিক, তো এখান থেকে আমি কাট করছি। এবার এরপরে ওই যেটা লিখেছো ওটা পজ করে আগে লিখে নিয়েছো তো, এবার 5th পয়েন্ট এটা অ্যাড করবে। পরিবহনকালে তড়িৎপৃষ্ট হয়ে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পরিবাহী তারের গায়ে অন্তরক পদার্থের আস্তরণ জড়ানো হয়। আবার আস্তরণ হিসেবে কি জড়ানো হয়, প্লাস্টিক বা বেকেলাইট। ঠিক আছে, দেখো না প্লাস্টিকের যে তারগুলো হয়, ওই তারটা দেখবে বাইরের যে আস্তরণটা প্লাস্টিকের হয় বা রাবার হয়, প্লাস্টিকই হয় ওটা। ঠিক আছে, প্লাস্টিক বা বেকেলাইট হয় সেটা। ঠিক আছে, তার জড়ানো থাকে। এটা লিখে নাও, লেখো পজ করে লিখে নাও। এবার বললাম নাইক্রোম তার কাকে বলে, কোশ্চেন থাকে নাইক্রোম তার কি হয়। এটি হলো আসলে নিকেল, লোহা ও ক্রোমিয়ামের সংকর ধাতু। হলো, এটি হিটারে ব্যবহার করা হয়, কারণ কি উচ্চ রোধ আর উচ্চ গলনাঙ্ক। তাই দেখো তোমাদের দুটো কোশ্চেন করবে। ঠিক আছে, এমসিকিউতে আসে নাইক্রোম তারে কি থাকে, নাইক্রোম তারে কি হয়, উচ্চ রোধ আর উচ্চ গলনাঙ্ক। কারণ নাইক্রোম তার হিটারে ব্যবহার হয়। নাইক্রোম তার কিসে ব্যবহার হয়, হিটারে ব্যবহার হয়। আর হিটার অনেক তাপ সহ্য করতে হবে, এরকম একটা হিটার থাকবে যেটা তাপ অনেক সহ্য করতে হবে, না যেন গলে না যায়, আর রোধও বেশি, যত বেশি গরমও হয়। ঠিক আছে, গরমও যেন হয় এবং সেটা যেন তাপও সহ্য করতে পারে, তার জন্য উচ্চ রোধ উচ্চ গলনাঙ্ক। আর আরেকটা হচ্ছে ফিউজ কীরকম হয়, ফিউজ হয় হচ্ছে গিয়ে যাতে যখন হাই ভোল্টেজ হয়ে যাবে কোনো অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানোর জন্য, হাই ভোল্টেজ যখন হয়ে যাবে তখন ফিউজটা গলে যেতে হবে তাড়াতাড়ি, না গলে গেলে সব পুড়ে যাবে। তাই তো, না গলে গেলে সব পুড়ে যাবে, তাই কি হওয়া উচিত, ওটা তাড়াতাড়ি গলে যেতে হবে। তাহলে কি হওয়া উচিত, উচ্চ রোধ, যাতে তড়িৎটাকে যাতে আটকাতে পারে, উচ্চ রোধ প্লাস নিম্ন গলনাঙ্ক। ঠিক আছে, বুঝতে পেরেছো ফিউজের কী কাজ হচ্ছে আর ইয়েতে কী কাজ হচ্ছে। ঠিক, এবার তোমাকে যদি এমসিকিউতে দেয় নাইক্রোম তারে কি হয়, নাইক্রোম তারে কি থাকে, উচ্চ রোধ আর উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক, নাকি উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক, নাকি নিম্ন রোধ নিম্ন গলনাঙ্ক নিম্ন রোধ উচ্চ গলনাঙ্ক, তখন এই অপশান দিয়ে দেবে। ঠিক আছে, এরকম অপশান এমসিকিউতে থাকে। এটা হলো নাইক্রোম তারের কথা। এবার হিটারে অন্তরক পদার্থ হিসেবে ফায়ার ক্লের তৈরি কাঠামো ব্যবহার হয়। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, তাই এটাও লিখে নাও, এটা লিখে নেবে কিন্তু। হ্যাঁ, লেখো, লিখে নাও একটু লেখো। তোমরা এখন ভাবছো শুভম দা তো আগে হাতে লিখতো আমাদের সামনে, এখন কেন আমাদেরকে দিয়ে এত খাটাচ্ছে।
আমাদের সাথে লিখতো আগে, তাহলে কম পড়াটাও হতো। একবার আমি তোমাদের সাথে যদি লিখি তাহলে আমি কভার করতে পারবো না, ঠিক আছে, অনেক টাইমটা বেশি লাগবে। তার জন্য আমি কী করছি, আমি আগে লিখে নিচ্ছি, লিখিনি তোমাদেরকে দিয়ে খাটাচ্ছি, ঠিক আছে। আমিও খাটছি, এটা লিখতে আমাকেও খাটতে হচ্ছে, ঠিক। লেখো লেখো, একটু গল্প ঠাল্প করে নিই। ঠিক আছে, আমি পজ করছি, হ্যাঁ। এবার আমরা পড়ব হচ্ছে কি রোধাঙ্ক পরিবাহের ক্ষেত্রে, প্রত্যেকটা পরিবাহীর রোধাঙ্কর সাথে উষ্ণতার কি সম্পর্ক হয়, ঠিক আছে। সেকেন্ড টপিকে চলে এসেছি আমরা, আজকে আগুনের গতিতে এগোচ্ছি। তোমরা বলবে যে শুভমদা তুমি এত লেখাচ্ছ তারপর বলছে আগুনের গতিতে, কিন্তু ভাই দেখো, নাহলে আমি সিলেবাস শেষ করতে পারবো না, ঠিক আছে। দুইটুখানি তো লিখতে হবে, ওটা পুরো আগেরটা তোমাদের কিছু মনে ছিল, ওটা বোঝার কিছু আছে, ওটা তো শুধু লেখাই। তোমাকে ওখান থেকে 2 মার্কস আসবে যে পরিবাহীর ও অন্তরক পদার্থের দুটো ব্যবহার লেখো, সেটা লিখে দেবে। শুধু থিওরি, ওটা তোমাকে লিখতেই হবে আর মনে রাখতে হবে, আর কিছু নেই ওটার মধ্যে। রোধাঙ্কের সাথে পরিবাহীর, মানে পরিবাহীর রোধাঙ্কের সাথে উষ্ণতার সম্পর্ক, এবার চলো তোমাদের সাথে এবার আমি লিখবো, ঠিক আছে। দেখো কি হচ্ছে, দেখো এইখানটাতে বেশিরভাগ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধাঙ্কও বাড়ে, ঠিক আছে। বেশিরভাগ পরিবাহীর ক্ষেত্রে তুমি এটা মেনে নাও, উষ্ণতা বাড়লে রোধাঙ্কও বাড়ে। এবার ওটার জন্য একটা ফর্মুলা আছে, ঠিক আছে। ধরো যে কোনো একটা পরিবাহীর থিটা উষ্ণতায় পরিবাহীর রোধাঙ্ক রো, ঠিক আছে, বা রো নট ধরি। এবার ধরো যে থিটা টি উষ্ণতায়, বা এটাকে আমরা টি ধরি না কেন, বড্ড থিটা বলতে দাঁত ভেঙে যায়। ধরো যে টি উষ্ণতায় কোনো একটা পরিবাহীর রোধাঙ্ক হচ্ছে গিয়ে এটা, ঠিক আছে, বা টি নট উষ্ণতায়, হ্যাঁ টি নটটা ভালো, এটাকে নট বলে, হ্যাঁ T0 বা টি নট বলে। টি নট উষ্ণতায় পরিবাহীর রোধাঙ্ক রো নট, ঠিক আছে। এবং ধরছি, এবং টি উষ্ণতায় পরিবাহীর রোধাঙ্ক এটা, উষ্ণতায় পরিবাহীর রোধাঙ্ক রো টি। এবার একটা সম্পর্ক হয়, সুতরাং রো টি ইজ ইকুয়াল টু কী হয় জানো, রো টি ইজ ইকুয়াল টু রো নট 1 প্লাস টি মাইনাস টি নট আলফা, বুঝতে পারলে? এবার বলবে আলফাটা কি? আলফা হচ্ছে কি তোমাদের এইখানে, দাঁড়াও 1 সেকেন্ড, তাপমাত্রা গুণাঙ্ক, ঠিক আছে। রোধের তাপমাত্রা গুণাঙ্ক হচ্ছে কি আলফা, এখানে যে আলফা, এটা হচ্ছে কি রোধের তাপমাত্রা গুণাঙ্ক, ঠিক আছে। এবার আলফাটা আমরা এবার ডিফাইন করবো, আলফাটা কাকে বলে, দাঁড়াও। এবার এটা হচ্ছে একটা ফর্মুলা, আমি তোমাকে আলফাটা এবার করে দেখাচ্ছি। সরি, আমার একটুখানি ক্যালকুলেশনের টুকুনি এরার হয়ে গেছিলো, তোমাদের এটা আগে পড়ানো উচিত যে রোধের তাপমাত্রা গুণাঙ্ক কাকে বলে, এই যে এটাকে, এই আলফাটা, নাহলে তোমরা এটা বুঝতেই পারবে না যে মানে এটা কোথা থেকে চলে গেলো, ঠিক আছে। দেখো তাপমাত্রা গুণাঙ্ক কাকে বলে, 0 থেকে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে, 1 ডিগ্রি সেলসিয়াস বা উষ্ণতা লিখে দিই, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে পরিবাহীর একক রোধের
একক রোধের যে পরিমাণ বৃদ্ধি পায়, একক রোধের রোধ যতখানি রোধ বৃদ্ধি পায় তাকেই বলা হয় রোধের তাপমাত্রা গুণাঙ্ক ঠিক। এবার দেখো, এটা হচ্ছে কি মানে 1 ডিগ্রি সেলসিয়াস বাড়তে হলে কতটা রোদ বৃদ্ধি পায়, সেটা হচ্ছে কি রোদের তাপমাত্রা গুণাঙ্ক। ঠিক আছে, কারণ 1 ডিগ্রি ধরা যে বাড়লে 1 ডিগ্রি যদি বাড়ে তাহলে ধরা যে কিছু একটা রোদ বাড়লো, তাহলে ওটা থেকে এখান থেকে এটা মাইনাস করলে কতটা বেড়েছে সেটা বুঝতে পেরে যাব। ধরো যে প্রথমে আমাদের রোদটা ছিল 25 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে, 25 ডিগ্রি সেলসিয়াসের রোদ আছে, 25 ডিগ্রি সেলসিয়াসের রোধাঙ্ক হচ্ছে গিয়ে রো নট। ঠিক, এবার 30 ডিগ্রি সেলসিয়াসে আমরা নিয়ে গেলাম, সেখানে সেখানে রোধাঙ্ক হচ্ছে গিয়ে রো। এবার আমাদেরকে বের করতে হবে এখানে কি করবো, রো ইজ ইকুয়াল টু কি হচ্ছে রো নট 1 প্লাস এই দুটোর মধ্যে ডিফারেন্স, মানে এই টেম্পারেচারটা আর এই টেম্পারেচারটার মধ্যে ডিফারেন্স, এই দুটোর মধ্যে টেম্পারেচারের মধ্যে ডিফারেন্স কত 5, তাহলে 5 ইন্টু আলফা। কারণ এই দেখো এইখানটায় 1 ডিগ্রি সেলসিয়াস বাড়তে কতটা সেটা আমরা জেনে গেছি এই আলফা দিয়ে, বা রোদের তাপমাত্রা গুণাঙ্ক থেকে এটা বুঝতে পেরে গেছি। তাহলে সেটা থেকে যদি 5 গুণ করে দিই তাহলে 5 ডিগ্রি সেলসিয়াস বাড়তে কতটা বাড়বে সেটা জানতে পেরে যাব। সিম্পল ঐকিক নিয়মের অঙ্ক। ঠিক আছে, এবার আলফার মানে বুঝতে পেরেছো তো, আলফার মানে যে বুঝতে পেরে যাবে সে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে পরিবাহীর ক্ষেত্রে। নর্মাল পরিবাহীর ক্ষেত্রে যে বাড়ানো হলো কি বলে ওর নাম, আমাদের তো উষ্ণতা যদি বাড়ানো হয় তখন এই ফর্মুলা অনুযায়ী কাজ হয়। ঠিক আছে, এবার এটার একটা গ্রাফ হয়, এরকম গ্রাফ হয় উষ্ণতার সাথে রোধাঙ্কের সম্পর্ক। ঠিক আছে, পরিবাহীর উষ্ণতার সাথে রোধাঙ্কের সম্পর্কের একটা গ্রাফ হয়, কি হয় সেটা এটা ধরো যে রোধাঙ্ক, এদিকটায় রোধাঙ্ক লিখছি, এদিকটায় লিখছি উষ্ণতা। ঠিক আছে, কেলভিনে, এটা কেলভিন মানে নিশ্চয়ই জানো। হ্যাঁ, 1 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন, বলো দেখি কি পারে। 1 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন, 274 কেলভিন। হ্যাঁ, যারা 273 কেলভিন বলেছো তারা কেন বলেছো ভেবে নাও এবার। 1 ডিগ্রি সেলসিয়াস তার জন্য বেড়ে গেল তাই। ঠিক আছে, এটা হচ্ছে কি কথা। এবার রোধাঙ্কের সাথে উষ্ণতার সম্পর্ক কি হয়, এরকম হয়। এটা পরিবাহীর ক্ষেত্রে। ঠিক আছে, পরিবাহীর ক্ষেত্রে এটা সম্পর্ক। এবার রোধাঙ্ক হচ্ছে এখানে ধরো যে ইয়েতে দিচ্ছি 10⁻⁸ ওহম সেন্টিমিটারে রোধাঙ্ক আছে, এটার ইউনিট। ঠিক, এটা হচ্ছে কি রোধাঙ্কের সাথে ইয়ের সম্পর্ক। এবার এটাকে যদি একটু লিখিয়ে দিই তাহলে কি ভালো হয়, তাহলে তোমাদেরকে একটু লিখতে হবে। কী করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা লেখো। ঠিক আছে, এটাকে আমি আর লিখছি না, আমি ন্যারেট করছি। ঠিক আছে, কোথায় কতটা বলবো আমি সেটা ভেবে নিই একটুখানি। দেখো লেখো, যদি তোমাদের যদি কোশ্চেন দেয় যে পরিবাহীর উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে রোধাঙ্কের সম্পর্ক লেখো, তখন তুমি এই ইয়েটা দিয়ে দেবে, কী বলে এই গ্রাফটা দেবে। ঠিক আছে, তার সাথে এটাও লিখবে যে উষ্ণতা বৃদ্ধিতে লেখো একটু খাটাখাটনি করে নাও জীবনে।
লেখো উষ্ণতা বৃদ্ধিতে প্রায় সমস্ত পরিবাহীরই রোধাঙ্ক বৃদ্ধি পায়। লেখো উষ্ণতা বৃদ্ধিতে প্রায় সমস্ত পরিবাহীরই রোধাঙ্ক বৃদ্ধি পায়। এর কারণ হলো উষ্ণতা বৃদ্ধির সঙ্গে ধাতু মধ্যস্থ আয়নের কম্পন বিস্তার বৃদ্ধির ফলে। কি ধাতু মধ্যস্থ মানে কোনো ধরো যে ধাতু পরিবাহী কোনো, তার মধ্যস্থ কম্পনের উষ্ণতা যত বাড়ে কম্পন তত বাড়বে তার জন্য। ঠিক। তারপরে ফলে কি হয়, ইলেকট্রন বেশি গতিশীল হয়। এবার লেখো তাহলে ফলে গতিশীল ইলেকট্রনের সঙ্গে আয়নের সংঘাতের সম্ভাবনা বৃদ্ধি পায়। ঠিক। এবার লেখো ধরি টি উষ্ণতায়, নির্দিষ্ট উষ্ণতায় টি উষ্ণতায়, ঠিক আছে, লেখো টি উষ্ণতায়, এই যে টিটা, টি উষ্ণতায় কোনো পরিবাহীর রোধাঙ্ক রো নট, টি উষ্ণতায় কোনো পরিবাহীর রোধাঙ্ক রো নট এবং পরিবাহীর কি বলে রোধের তাপমাত্রা গুণাঙ্ক আলফা, এটাও লেখো, এবং পরিবাহীর রোধের তাপমাত্রা গুণাঙ্ক আলফা। সুতরাং T1 উষ্ণতায়, এবার T1 উষ্ণতায় পরিবাহীর রোধ হচ্ছে গিয়ে, এবার ধরি T1 উষ্ণতায় পরিবাহীর রোধাঙ্ক হচ্ছে গিয়ে এইটা রো T1, ঠিক আছে। এবার সুতরাং লেখো এইটা, এখন যেটা লেখা আছে সেটা, লিখবে, আমি লিখে দিচ্ছি এখানটাতে। কি রো T1 ইজ ইকুয়াল টু রো নট, এটা রো নট 1 প্লাস T1 মাইনাস টি ইন্টু আলফা, এটা লেখো, হয়েছে। এটাই হচ্ছে উষ্ণতার সাথে রোধাঙ্কের সম্পর্ক পরিবাহীর। হলো। এবার আর দুটো জিনিস তাড়াতাড়ি পড়ে নেবো, তারপরে থার্ড টপিকে যাব। সেটা হচ্ছে কি অর্ধপরিবাহী ও অতিপরিবাহীর উষ্ণতার সাথে সম্পর্ক। ঠিক আছে, চলো আমি মুছি এটা। এই এত অব্দি লিখে নিয়েছো সবাই? লেখো নিশ্চয়ই লিখে নিয়েছো আশা করি। যা লেখনি একটুখানি কষ্ট করে রিভাইন্ড করে নাও। এবার অর্ধপরিবাহী সম্পর্কটা লিখে নিয়ে আগে। অর্ধপরিবাহী উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধাঙ্ক, অর্ধপরিবাহীর যেমন জার্মেনিয়াম, সিলিকন, জার্মেনিয়াম উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধাঙ্ক অত্যন্ত হ্রাস পায়। ঠিক। এবার এটার জন্য কেউ যদি গ্রাফ চায় তাহলে গ্রাফ এঁকে দেবো আমরা। এখানটায় রোধাঙ্ক, এখানে উষ্ণতা,
রোধাঙ্ক, এটা উষ্ণতা। গ্রাফটা কিরকম হবে? এটা দেখো, উষ্ণতা যত বাড়বে, দেখো এদিকে উষ্ণতা বাড়ছে, এদিকে রোধাঙ্ক বাড়ছে। দেখো উষ্ণতা যত বাড়ছে রোধাঙ্ক দেখো তত কমছে, উষ্ণতা যত বাড়ছে দেখো রোধাঙ্ক কমছে, এদিকে এরকম যাচ্ছে গ্রাফটা। ঠিক, গ্রাফ পড়তে পারছো তো অল্প অল্প, কি বোঝা যাচ্ছে গ্রাফ? এটা ইয়ের। এবার অতি পরিবাহীর ক্ষেত্রেও পড়ে নি। লেখো লেখো, লিখে নাও লিখে নাও, আমি তারপর বোর্ডটা মুছবো। অতি পরিবাহীটা অনেকটা লিখতে হবে। দেখো এমন অতি পরিবাহী, ঠিক আছে, এবার বলবো অতি পরিবাহীর সাথে উষ্ণতা সম্পর্ক। ঠিক, উষ্ণতার মানে অতি পরিবাহীর রোধাঙ্কের সাথে উষ্ণতার সম্পর্ক। এরকম কিছু পদার্থ হয় যেমন পারদ, যাদের মানে টেম্পারেচার অনেক কমিয়ে দিলে, মানে একটু একটু কমিয়ে দিলে হুট করে মানে হঠাৎ করে ইয়েটা কী বলো না, রোধাঙ্কটা জিরোর কাছাকাছি চলে যায়। জিরোর কাছাকাছি মানে 10⁻⁻20 ওহম সেন্টিমিটার। মানে ভাবো 1-এর নিচে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10টা, 20টা শূন্য 1-এর নিচে, তার মানে প্রায় জিরোর কাছাকাছি। ঠিক আছে, এরকম কিছু পদার্থ থাকে, একটা মানে নির্দিষ্ট উষ্ণতার পরেই ওটা কি হয়ে যায়, রোধাঙ্ক পুরো জিরোর কাছাকাছি চলে যায়, তাদেরকে বলে পরিবাহী। কী হলে? অতি পরিবাহী। এবার তাদের যে ওই নির্দিষ্ট উষ্ণতার পরেই যে হট করে কমে যায়, সেটাকে বলে হচ্ছে গিয়ে ওই যে নির্দিষ্ট উষ্ণতাটা, যেটা পারদের ক্ষেত্রে আমি ধরো তোমাকে আমি বলছি, পারদের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে, পারদের ক্ষেত্রে সেই উষ্ণতাটা হচ্ছে গিয়ে 4.2 K, মানে 4.2 কেলভিন। ঠিক আছে, 4.2 কেলভিনের নিচেই যখন যাব, তখন দেখবে হুট করে পারদের রোধাঙ্ক পুরো জিরোর কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি কথা। এবার এই যে 4.2টাকে, এই 4.2টাকে পারদের ক্ষেত্রে বলা হয় সংকট উষ্ণতা। ঠিক আছে, যে নির্দিষ্ট উষ্ণতার নিচে এলেই বা ওপরে গেলেই কি বলে, রোধাঙ্ক হুট করে বেড়ে যায় বা কমে যায়, সেটাকে বলা হচ্ছে গিয়ে সেই অতি পরিবাহীর সংকট উষ্ণতা। ঠিক আছে, কোশ্চেন আছে সংকট উষ্ণতা কাকে বলে, তখন লিখতে হবে যে অতি পরিবাহীর ক্ষেত্রে একটি নির্দিষ্ট উষ্ণতার নিচে এলেই অতি পরিবাহীর রোধাঙ্ক হঠাৎ করে কমে যায়, হঠাৎ করে প্রায় শূন্যর কাছাকাছি চলে আসে, সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় সেই পরিবাহীর সংকট উষ্ণতা। সংকট উষ্ণতাকে টি দিয়ে ডিনোট করা হয়, টিসি। টি মানে ক্রিটিক্যাল টেম্পারেচার ইংলিশে বলে, তাই ক্রিটিক্যাল স্পেলিং সি দিয়ে। ঠিক, তাই এর টিসি দিয়ে বোঝানো হয়। এবার আমরা লিখে নিই একটুখানি। এবার অতি পরিবাহীর গ্রাফটা কীরকম হয় দেখবে, দেখাচ্ছি। দেখো, লাল কালির পেনটা, এটা ধরা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতা। ঠিক আছে, এরকমভাবে পুরো এরকম একদম যখন জিরোর কাছাকাছি যখন টেম্পারেচার আসছে, বা একদম কোনো একটা নির্দিষ্ট উষ্ণতা একদম পুরো ইয়ের সাথে জিরোর কাছাকাছি, দেখো পুরো জিরোর কাছাকাছি। এবার ধরো যে টিসি বা টিসি মানে ওই টেম্পারেচারটা এলো, এসেই হুট করে বেড়ে যাবে। ঠিক আছে, হুট করে কতটা বেড়ে গেল দেখলে, এরকম হচ্ছে গিয়ে গ্রাফ হয় কার, অতি পরিবাহীর। এবার আমি কিছুটা লিখে নিই, কী করে লিখব, বিশেষ কিছু পরিবাহী হয় বা পদার্থের এক্সাম্পল পারদ, বিশেষ কিছু পদার্থের রোধাঙ্ক একটি নির্দিষ্ট উষ্ণতার পরে, একটু ভালো দেখি, একটু নির্দিষ্ট তাপমাত্রার নিচে মানে নিম্ন তাপমাত্রায়, নিম্ন
তাপমাত্রায় নিম্ন তাপমাত্রায় এর নিচে নিচে তো লিখেছি, তাপমাত্রার নিচে হঠাৎ করে শূন্যের কাছাকাছি, শূন্যের নিকটবর্তী হয়। অর্থাৎ বা নিকটবর্তী হয় মানে 10⁻⁻20 ওহম সেন্টিমিটার। ঠিক আছে, এতর কাছাকাছি প্রায়, এটা প্রায় 0। অর্থাৎ এদের পরিবাহিতা হঠাৎ বৃদ্ধি পায়। এই ধরনের পদার্থকে, দাঁড়াও পেন চেঞ্জ, পেনটা দিয়ে কালি পড়ছে না ঠিক করে। এই ধরনের পদার্থকে অতিপরিবাহী বলে, বলা হয়। ওই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয়, উষ্ণতাকে বলা হয় সংকট উষ্ণতা। তোমাদের কোশ্চেন আসবে সংকট উষ্ণতা কাকে বলে, তখন এই পুরোটা লিখতে হবে সংকট উষ্ণতা কাকে বলে। আবার যদি কোশ্চেন আসে যে অতি পরিবাহী কাকে বলে, তখন এতটা লিখতে হবে, তখন এইটারে আর লিখতে হবে না। ঠিক আছে, এইটুখানি লিখে দিলেও ভালোই হয়। ঠিক আছে, যদি পারো তাহলে আঁকাটাও এঁকে দেবে, এই পারে যেখানে থাকবে এইখানটায় যেটা থাকবে, যদি পারো। এটা হচ্ছে গিয়ে উষ্ণতা, এই পার্টটা উষ্ণতা, আর এইখানটায় থাকবে হচ্ছে গিয়ে কি থাকবে, রোধাঙ্ক। বুঝলে, মানে এইখানটাতে রোধাঙ্ক লিখবে, আমার জায়গা নেই বলে আমি ওপরে লিখেছি, আর এইটার উষ্ণতা, আর গ্রাফটা একদম এখান থেকে ছুঁয়ে হুট করে উঠে যাবে। ভাই সাব, বেশ উত্তেজিত হয়ে গেছে আমি। ঠিক আছে, হুট করে উঠে যাবে। ঠিক, এটাকে অতি পরিবাহী বলে। মানে বুঝতে পারলে তো অতি পরিবাহী কেন বলা হয়, যেহেতু একটা নির্দিষ্ট উষ্ণতার পরে ওর রোধাঙ্কটা একদম কমে যায়, তার জন্য রোধাঙ্ক কমে যাওয়া মানে কি, রোধও একদম কমে গেল। যখনই রোধ কমে যায় তখন কী হয়ে যায়, পরিবাহীর প্রবাহ মাত্রা হুট করে বেড়ে যায়, হঠাৎ করে বেড়ে যায়। হুটটাকে হঠাৎ বলে ভালো ভাষায়, হঠাৎ করে বেড়ে যায়। যেই হঠাৎ করে বেড়ে গেল তার জন্যই এটাকে বলে, মানে অনেক তাঁতিদের অনেক পরিবাহী হয়, তার জন্য এটাকে অতি পরিবাহী বা ইংলিশে বলে সুপার কন্ডাক্টর। ঠিক, সুপার কন্ডাক্টর, এই হচ্ছে কি কথা। এবার ইয়ের ক্ষেত্রে কি বলে, পারদের সংকট উষ্ণতা হলো 4.2 কেলভিন। মানে পারদকেও তুমি যদি এই টেম্পারেচারের নিচে নিয়ে আসো, তখনও পারদ সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করবে। ঠিক আছে, বা অতি পরিবাহী হিসেবে কাজ করবে। এ হচ্ছে কথা। এত দূর অবধি হলো গ্রাফ, এই অবধি এলাম। এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে
লাস্ট টপিক মেবি, সেই যে বললাম না যে শেষ করবো 3টে টপিক এনেছি। এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়। ওটা পড়লেই মোটামুটি, ওটা পড়বো, ওটা থেকে কিছু অঙ্ক করবো। দেখুন ওটা করতে আধ ঘন্টার বেশি সময় লাগবে। ওটা করবো, ওই দুটো করবো, এখন জানি না কতক্ষণ হয়েছে, করে খুদা হাফিজ হয়ে যাবো। ঠিক আছে, তো চলো আমি কাট করছি এখানে। তো চলো এবার মোস্ট অ্যান্টিসিপেটেড অ্যান্ড মোস্ট ওয়েটেড টপিক, এখান থেকে 2 নম্বর আসেই। ঠিক আছে, ও বললাম যেটা এখান থেকে 2 নম্বর আসেই 2 নম্বর প্রায়, মানে আসেই। কি? রোধের শ্রেণী ও সমান্তরাল সমবায়। দেখো, ধরো তোমার কেউ একজন এরকম একটা সার্কিট বানিয়ে দিল, এটা একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, আবার এটা একটা রেজিস্ট্যান্স, ঠিক, আবার দিয়ে দিল এরকম এরকম, আবার দিল, আবার এরকম 5টা 6টা, আবার দিল কেউ, আবার ধরো যে দিল এরকম একটা দিয়ে দিল। ঠিক আছে, সরি, ধরো যে এগুলো দিল, ঠিক, এরকম একটা বড় বের করে দিল একটা এবার তোমাকে এটা 2-3 বার এরকম লিখতে হবে, বললো এরকম 2-3 বার লেখো, বা এটার বলবে টোটাল কারেন্ট বের করো। তো প্রত্যেকটার থেকে বড় বলে দিল যে এটা একটা এ পয়েন্ট, এটার বিভব প্রভেদ VA, এটার বিভব প্রভেদ VB, ঠিক আছে, এটার মধ্যেকার কত কারেন্ট আছে সেটা বের করো। তার জন্য আমাদের কী করতে হবে? কারেন্ট বের করতে গেলে আমরা কি জানি? V ইজ ইকুয়াল টু IR। যদি আমাদের কারেন্ট বের করতে যায় I ইজ ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে V/R, মানে কারেন্ট বের করতে গেলে R বের করতে হবে, টোটাল R। এবার তোমরা কি এটা কি আলাদা আলাদা করে করে যোগ করবে বা কিছু করবে? এবার রেজিস্ট্যান্সেরও যোগ করার একটা নিয়ম থাকে, ঠিক আছে, মানে টোটালটা যে তোমরা কি যোগ করবে, এইখানটায় যোগ করবে না এরকম যোগ করবে, সব কিছু একটা নিয়ম থাকে, ঠিক আছে। কি করবে? এর বদলে আমরা কি করব, একটা আলাদা একটাই রেজিস্ট্যান্স বসাবো, ঠিক আছে, এই একটা আর বসাবো। এবার এই আরটা কি এবং কি হবে সেটা বের করার জন্যই আমরা এখন খাটাখাটনি করব, ঠিক আছে। এখনই আমরা তার জন্যই খাটবো যে এগুলোকে সব যোগ করে কিভাবে যোগ করব, যোগ করে কত আসবে সেটাই আমরা বের করব। তোমরা এটাকে একটুখানি এঁকে রাখো, ঠিক আছে। এটা আমি না দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কি বলে, রোধও দিয়ে দিচ্ছি। এটা 5 ওহম 5 ওহম 5 ওহম 5 ওহম 5 ওহম, এটা তোমরা লিখবে কিন্তু খাতায়, মজা লাগবে তাহলে। এটা হচ্ছে এটা ধরো দিয়ে দিলাম 2 ওহম, ঠিক, এটাও দিয়ে দিলাম 2 2 1 1 2, বা এটা ধরো যে 9 দিয়ে দিই, ধরো যে 9, ঠিক আছে। এটা ওহম, ওহম মানে এগুলো রোধ, রেজিস্ট্যান্স, এগুলোর কত। এবার আমরা কোনো একদিন বা আজকের ক্লাস করব, কালকের ক্লাস করব, তারপরে আমরা শিখব, তারপরে এটাকে আমরা আবার আজকের পেজটাকে লিখে রাখো এবং জায়গা ছেড়ে রাখো, ঠিক আছে। আর লিখে রাখো নিচে তুল্য রোধ কত, তুল্য রোধ নির্ণয় করো। এবার আজকের ক্লাসের প্রায় আধ ঘন্টা মতন এবং কালকের ক্লাসের প্রথম 15 মিনিট ক্লাস করার পরে এটা আমরা আবার খুলব, ঠিক আছে, খাতাটা আবার খুলে আমরা বের করব এটা কত, ঠিক আছে। তো চলো, এবার হয়েছে, লিখে নিয়েছো, আর নিচে লিখে রাখো যে উইল ডু ইট, বা পরে করব বলে লিখে রাখো। ইংলিশটা ঠিক আসলো না, তার জন্য লিখলাম না, হ্যাঁ বুঝতে পেরেছো, তার জন্য লিখলাম না ইংলিশটা। লিখে নাও
এবার শোনো, এবার রোধ দু রকমভাবে যুক্ত হতে পারে কোনো কোনো দুটো সার্কিটের মধ্যে। সার্কিট মানে ধরো যে কোনো একটা বর্তনী আছে, তড়িৎ বর্তনী, তার মধ্যে রোধ হয় এরকম পরপর লাইন দিয়ে দাঁড়াবে, নয় এই একটা পয়েন্ট এই একটা পয়েন্ট, এই পয়েন্টের মধ্যে এরকম একবার রোধ দাঁড়াবে, এরমভাবে একটা রোধ দাঁড়াবে, এরমভাবে একটা দাঁড়ালো, এরমভাবে একটা দাঁড়ালো, বুঝতে পারছো? এরকম দু রকমভাবেই রোধ দাঁড়াতে পারবে, মানে কোনো সার্কিটে থাকতে পারে, ঠিক? এবার এরমভাবে যদি থাকে, এর R1 R2, এটাকে দিলাম R3 R4 R5 R6, যদি এরমভাবে থাকে এটাকে বলা হয় হচ্ছে কি শ্রেণী সমবায়। কি বলা হয়? শ্রেণী সমবায়, ঠিক? আর এটাকে বলা হয় সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়। এটাকে বলা হচ্ছে কি সিরিজ, ইংলিশে এটাকে বলে সিরিজ, আর এটাকে বলে প্যারালাল, ঠিক? এবার যদি এরকম থাকে তখন কি করতে হয় সেটা আমরা একবার ডেরিভেশন করে বের করে চেক করব। যদি এরকম থাকে, দেখো যদি এরকম যদি থাকে, এরকম অবস্থায় যদি থাকে তখন কি হয়, এই ধর হচ্ছে কোনো একটা কারেন্ট যাচ্ছে আই, কারেন্টটা দেখো দুটোর মধ্যে থেকেই যাবে, দুটোর মধ্যে থেকেই সেম কারেন্টকে যেতে হবে, ঠিক আছে? আমি দাঁড়াও নিচেরটা মুছে দিই, তাহলে তোমাদের আরও ভালো বুঝতে পারবে। যদি শ্রেণী সমবায় যদি থাকে, ঠিক আছে, যদি শ্রেণী সমবায় যদি থাকে, যদি এটার মধ্যে এখানকার ভোল্টেজ VA হয়, এখানকার ভোল্টেজ VB, এখানকার ভোল্টেজ VC হয়, তাহলে প্রথমে দেখো কারেন্ট যদি আই যায়, আই কারেন্ট R1 এর মধ্যে থেকেও যেতে হবে, আই কারেন্টকে R2 এর মধ্যে থেকেও যেতে হবে, ঠিক? কিন্তু ভোল্টেজের ডিফারেন্স লাগবে, কারণ ভোল্টেজের ডিফারেন্স না হলে বা বিভব প্রভেদের মানে পার্থক্য না হলে আমরা কখনো কি করতে পারবো না, কারেন্ট কখনো তড়িৎ প্রবাহ হবে না, তাই তো? তাহলে এই এদিক থেকে এদিকে হচ্ছে, তাহলে কি, তাহলে এটা অনুযায়ী আমরা এতদিন অবধি শিখেছি কি কারেন্ট সবসময় উঁচু থেকে উচ্চ বিভব থেকে নিচু বিভবে, নিম্ন বিভবে তড়িৎ প্রবাহ হয়। তাহলে এটা অনুযায়ী কী হবে? VA গ্রেটার দ্যান VB গ্রেটার দ্যান VC। এত দূর অবধি আসতে পারি আসতে। এবার আমরা ওহমের সূত্র থেকে কি জানি, ধরো আই, হ্যাঁ V = I আর জানি তো আমরা। এবার আমরা দেখো দুটোর আলাদা, দেখো আমরা এবার কি করব, এইখান থেকে আমাদের এই জায়গাটায় আসতে হবে। কোন জায়গাটায়? এই দুটো রোধকে যোগ করতে হবে। যোগ মানে দুটো রোধের টোটাল কত হবে তুল্য রোধ সেটা বের করব। বের করার পরে যে কোনো একটা রোধ বসাবো, যে কোনো একটা নয়, এই দুটোকে শ্রেণী সমবায় থাকলে কি বসালে এই দুটোর ভোল্টেজ সেম থাকবে, কারেন্ট সেম থাকবে সেটা করব, ঠিক? ভোল্টেজ না মানে কারেন্ট সেম থাকবে সেটা করব আমাদের কাজ, ঠিক আছে? সমবায় করার কারণ হচ্ছে কি এটাই, যে এই এত গ্যাঞ্জামটাকে সরিয়ে, এটাতে এখন এত দুটো আছে, দুটোকে করিয়ে নেওয়া যায়। যে আগে যেটা করলাম যে অনেক গ্যাঞ্জাম ছিল, সেটাকে সরিয়ে এমন একটা রোধ বসাবো যাতে কাজটা সেমই হচ্ছে, ঠিক আছে? যে আগেকার দিনের কম্পিউটার দেখেছো আর এখনকার দিনের কম্পিউটার দেখেছো। আগেকার দিনের সুপার কম্পিউটার হতো, একটা গোটা ঘর লাগতো কম্পিউটারের জন্য, আর এখনকার দিনে কম্পিউটার কী হয়ে যায়, একদম ছোট হয়ে গেছে, ঠিক? আমাদের ফোনে মনে হয় ওর থেকে বেশি কাজ হয়ে যাবে, ঠিক আছে? MB, আগেকার দিনে 1 MBর কাজ করার জন্য কত 1-2 ঘন্টা লাগতো, আর 1-2 ঘন্টা আরও বেশি ছাড়া কম না, ঠিক আছে? এখনকার দিনে ওটার বদলে এমন একটা কাজ এনেছে যাতে কম জায়গা খায়, সব কিছু হয়, সেরকমই আমরা কি করব, এইটার বদলে এমন একটা সিস্টেম আনবো যে কাজটা সেমই হবে কিন্তু জায়গাটা যাতে কম খায়, ঠিক আছে? এবার তাহলে কি আনতে হবে, এটাকে ধরো যে আমরা ধরলাম R, কিন্তু কারেন্ট তো সেম যাবে I, এইটার কারেন্ট সেম যাবে I, এই পোর্শনটা হচ্ছে গিয়ে VA, ভোল্টেজ VA, এই পোর্শনটার VB, ঠিক আছে? এবার ওহমের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ওহমের
সূত্রানুসারে কি লিখব? আমরা ওহমের সূত্র কি জানি? ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা আই, হ্যাঁ আমার আইটা একটুখানি বেঁকে যায় মাঝে মাঝে। ভি ইজ ইকুয়াল টু আই আর আমরা ওহমের সূত্র থেকে জানি। হ্যাঁ, তাহলে প্রথমে আমি এ আর বি এর মধ্যে প্রথমে লিখব। এ আর ভি এর মধ্যে বিভব, এখানে ভি হচ্ছে কি বিভব প্রভেদ, দুটো পয়েন্টের বিভব প্রভেদ হচ্ছে কি ভি, ঠিক আছে, দুটো পয়েন্টের বিভব প্রভেদ ভি। তাহলে কি আমি ওহমের সূত্রানুসারে এ ও বি পয়েন্টের, এ ও বি বিন্দুর বিভব প্রভেদ কি দুটো বিন্দুর মধ্যে ভি এ মাইনাস ভি বি ইজ ইকুয়াল টু কি, কারেন্ট তো সেম, তাহলে কি আই ইন্টু আর ওয়ান, এইটার রেজিস্ট্যান্স কত? আর ওয়ান, তাই তো, এর রেজিস্ট্যান্স কত? আর ওয়ান, এটাকে আমরা দিলাম 1। এবার পরেরটার ক্ষেত্রে কি হচ্ছে দেখি। এবার বি ও সি বিন্দুর মধ্যে, সি বিন্দুর বিভব প্রভেদ কত হবে? বিভব প্রভেদ, বি ও সি বিন্দুর বিভব প্রভেদ কত হবে? ভিবি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু কত? আই ইন্টু আর টু, তাই তো, আই ইন্টু আর টু। দেখো ভিবি মাইনাস ভিসি, কারেন্ট তো সেমই যাচ্ছে, কারেন্টের যাওয়ার আর কোনো রাস্তা নেই, ইন্টু আর টু, এই রেজিস্ট্যান্সটা দিলাম আর টু, এতদূর অবধি বোঝা গেছে। এবার আমরা ডাইরেক্টলি আরেকটা জিনিস করব, এইটাকে মানে এইটার জন্য এইটার এটা কিন্তু সেমই, শুধু আমরা যে কোনো একটা রেজিস্ট্যান্স হিসেবে বসিয়েছি, এটাকে আমরা তুল্য রোধ ধরবো তাই, ঠিক আছে। তো এবার এ, এটাকে বি বিন্দু না, সরি এটা হবে সি, সুতরাং এ ও সি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ এ, ওহমের সূত্রানুসারে এইখান থেকেই যাব, হ্যাঁ, এ ও সি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ, এ সি বিন্দুর বিভব প্রভেদ কত? বিভব প্রভেদ কত? এ ও সি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত? ভি এ মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু কত? আই, সেম কারেন্ট, আই ইন্টু আর, এটা হচ্ছে কি আর নেট বা টোটাল, এখানে ধরো যে আর নেট ধরলাম এটাকে, ঠিক আছে, এটা কি ধরছি? আর নেট, বা মানে টোটালটা কত হচ্ছে সেটা আমরা ধরছি, এটাকে আর নেট, ঠিক আছে, এটা হলো। এবার এই দুটোকে আমরা যদি যোগ করে দিই, ইকুয়েশন 1, এটাকে ইকুয়েশন 2 দিচ্ছি, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কি হবে? 1 + 2 কি হয়? 1 + 2 করলে দেখো 1 + 2 করছি, তাহলে কি হয়? ভিবি মাইনাস ভিবি আছে, এখানে প্লাস ভিবি আছে, এটা কেটে যায়, হ্যাঁ, আই তো সমান, তাহলে কি হচ্ছে দেখো, ভি এ মাইনাস ভিসি ইজ ইকুয়াল, এই দেখো এই দুটো তো কেটে যাচ্ছে, ভি এ মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু আই আর ওয়ান প্লাস আই আর টু, এখান থেকে আইটাকে কমন নিতে পারি, আই আর ওয়ান প্লাস আর টু, ভি এ মাইনাস ভিসি, এটাকে দিলাম ইকুয়েশন 3, উপরটাকে আগে ইকুয়েশন 3 দিয়ে দিলাম। এবার দেখো এইখানে ভি এ মাইনাস ভিসি আর এখানেও ভি এ মাইনাস ভিসি, তাহলে দুটোকে সমান করে দিই, ঠিক আছে। এবার লিখবো এটাকে ইকুয়েশন 4 দিয়ে দিলাম, বা ইকুয়েশন 4 দিতে হবে না, সুতরাং কি লিখবো? আই আর নেট ইজ ইকুয়াল টু আই আর ওয়ান প্লাস আর টু, ইজ ইকুয়াল টু কী হবে? এবার দেখো এই আই কেটে যাচ্ছে, তাহলে আর নেট ইজ ইকুয়াল টু, দেখা যাচ্ছে নিচ অব্দি, সুতরাং আর নেট ইজ ইকুয়াল টু কী হচ্ছে? আর নেট ইজ ইকুয়াল টু কী হচ্ছে? আর ওয়ান প্লাস আর টু, হলো।
এটাই হচ্ছে কি যখন, তার জন্যই যখন শ্রেণী সমবায় যখন থাকে, মানে দুটো রোধ যখন পাশাপাশি থাকে তখন আমরা দুটোকে যোগ করে দিতে পারি। যোগ আমাদের ইচ্ছে মতন না, এই যোগ করার কারণ হচ্ছে কি এটাই। বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার তোমাদেরকে এটা লিখতে হবে না, লেখোনি তো তোমরা? এবার আমি তোমাদের কিছু বলে দিচ্ছি, সেটা তো সেই অনুযায়ী তোমরা লিখবে, ঠিক আছে? এবার লেখো, আমি বলছি তোমরা লিখবে। হ্যাঁ, এতক্ষণ লেখোনি তো? বুঝতে পেরেছো এত দূর অবধি? এবার এই কোশ্চেনটাই বলবে শ্রেণী সমবায়ে তুল্যরোধ নির্ণয় করো, ঠিক আছে? বলবে যে দুটি বিন্দু বা তিনটি বিন্দুর মধ্যে শ্রেণী সমবায়ে তুল্যরোধ নির্ণয় করো। সেই ডেরিভেশনটা তোমাকে 2 মার্কস দেবে, 2 মার্কস দিয়ে এটা করে নেবে, ঠিক? এটা বলবে। তখন কি করব আমরা? এটা লিখব। এবার লেখো তোমরা। প্রথমে এই ড্রয়িংটা আঁকবে। কোন ড্রয়িংটা? এই ড্রয়িংটা এখানটায় আমি এঁকে দিচ্ছি। এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। এই ড্রয়িংটা প্রথমে আঁকবে। আঁকার পরে কি করবে? দুটি রোধক, এই দেখো আমি আজ কালকে যেটা দেখিয়েছিলাম, দেখেছো? কালকে যেটা রোধক একটা দেখাচ্ছিলাম, ওগুলোকে রোধক বলে, ঠিক আছে? রেজিস্টার হচ্ছে কি ওর প্রপার্টিটার নাম, মানে ওর কি বলে, ভৌত ধর্মটা হচ্ছে কি রেজিস্টার বলে বা রোধ বলে প্রপার্টিটা, আর নাম জিনিসটার নাম হচ্ছে গিয়ে রোধক। তাহলে কি লেখো? লেখো। হ্যাঁ, এইটা প্রথমে আঁকবে ডান দিকে, একদম ডান দিকে এরকম উপরে আঁকবে, এটা এরকম গোল করবে না, এরকম আঁকলে, আঁকার পরে লেখো দুটি রোধক এ বি বিসি শ্রেণী সমবায় যুক্ত। দুটি রোধক এ বি বিসি শ্রেণী সমবায় যুক্ত, যাদের রোধ যথাক্রমে R1, যাদের রোধ যথাক্রমে এখানে দিয়ে দেবে R1 ও R2, যাদের রোধ যথাক্রমে R1 ও R2। ধরা যাক, লিখবে কিন্তু, আমি কিন্তু ন্যারেট করছি, আমি আর লিখছি না। ধরা যাক এ বি ও সি বিন্দুগুলির বিভব প্রভেদ যথাক্রমে, বিভব যথাক্রমে VA, VB ও VC, ঠিক আছে? তারপরে লেখো, তারপরে এইটা লিখবে। হ্যাঁ, তারপরে লিখবে এই যে এই জিনিসটা VA গ্রেটার দেন VB গ্রেটার দেন VC। তারপরে লেখো VA গ্রেটার দেন VB গ্রেটার দেন VC। প্রত্যেকটি রোধকের মধ্যে দিয়ে তো প্রবাহ মাত্রা I হলে ওহমের সূত্রানুসারে, লেখো প্রত্যেকটি রোধকের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা I হলে ওহমের সূত্রানুসারে, এইটা লিখবে ওহমের সূত্রানুসারে, এটাকে লিখবে। এখানে কাটবে না কিন্তু, হ্যাঁ আমি এটা এমনি কেটেছি তোমাদের বোঝানোর জন্য, এরকম কাটবে না। ওহমের সূত্রানুসারে এটা লিখবে, এটা লিখবে, তারপর এটা লিখবে, ঠিক আছে? এই দুটো লিখলে এবার লেখো, তারপরে এইটা লেখো I1 প্লাস I2, I1 প্লাস I2, এই এত দূর অবধি লিখবে। I1 প্লাস I2 এটা লিখবে, এটা এত দূর অবধি আসবে, মানে এই এত দূর, সরি এত দূর অবধি আসবে, ঠিক আছে? লেখো লেখো লেখো। ঠিক আছে, এবার লেখো এখন রোধ সমবায়টি তুল্য রোধ ক্যাপিটাল R হলে, মানে রোধ সমবায়টি তুল্য রোধ এই যে এই আর ক্যাপিটাল R হলে, বা R নেটও লিখতে পারো, রোধ সমবায়টি তুল্য রোধ R নেট হলে, নেট লিখতে পারো, চাইলে লিখতে পারো, বা ক্যাপিটাল Rও লিখতে পারো। রোধ হলে যদি R রোধকটিকে A ও C বিন্দুর মধ্যে, যদি R রোধকটিকে A ও C বিন্দুর মধ্যে যুক্ত করলে মূল প্রবাহ মাত্রা I অপরিবর্তিত থাকে, কি লিখবে? এখন রোধ সমবায়টি তুল্য রোধ R হলে, R বা R নেট হলে, যদি R রোধটিকে A ও C বিন্দুর মধ্যে যুক্ত করলে মূল প্রবাহ মাত্রা I অপরিবর্তিত থাকে, কি মূল প্রবাহ মাত্রা, লেখো লেখো তাড়াতাড়ি লেখো। অফলাইন ফিল পাচ্ছ না? অফলাইনের ফিল, অফলাইনের স্যার এরকমভাবে বলে।
মূল প্রভাব মাত্রা আই অপরিবর্তিত থাকলে সেক্ষেত্রে লেখা যায়, লেখো সেক্ষেত্রে লেখা যায়, কি লিখবে? সেক্ষেত্রে লেখা যায় পরে কই গেল, এটা লিখবে। সেক্ষেত্রে লেখা যায় এ ও সি বিন্দুর, এ সি বিন্দুর বিভব প্রভেদ VA মাইনাস VC ইজ ইকুয়াল টু আই আর নেট। যদি এখানে যদি আর লিখে থাকো তাহলে এখানে আর হবে শুধু, আর যদি আর নেট যদি লিখে থাকো তাহলে এখানে আর নেট হবে। ঠিক আছে, এটাকে 3 নাম্বার ইকুয়েশন দাও। এবার লেখো সুতরাং এটার নাম্বার দিয়ে দাও হচ্ছে কি 4। সুতরাং 3 ও 4 নাম্বার ইকুয়েশন, 3 ও 4 নাম্বার সমীকরণ থেকে পাওয়া যায়, সমীকরণ দুটি থেকে পাওয়া যায়, কি পাওয়া যায়? এটা লিখবে, এটা 3 ও মানে 3 নাম্বার আর 4 নাম্বার সমীকরণ থেকে পাওয়া যায় কি আই আর নেট ইজ ইকুয়াল টু আই R1 প্লাস R2। লেখো লেখো লেখো, আই আর নেট ইজ ইকুয়াল টু I1 প্লাস R2। এবার আই কেটে দাও, আই কেটে দিলে কি হয়? আর নেট ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। এটাই গল্প, লিখে নিয়েছো। সুতরাং শ্রেণীর সমবায়, হ্যাঁ ঠিক আছে লিখে নিয়েছো, এটাই হচ্ছে কাজ হলো। এইটা তোমাকে এত খাটাখাটনি খাটার পর কি হবে? তুমি শুধু ভালো করে তুমি যেটা দেখো, তোমাদের কাজ কি, যখন তোমাদের এরকম কোনো ডেরিভেশন দেয়, এটা ডেরিভেশন একটা ডেরিভেশন, যখন তোমাকে বলবে যে ডিরাইভ করো, তখন কি কাজ হয়? ডেরিভেশন যখন তোমাকে বলবে যে ডিরাইভ করো, তখন তোমার কাজ হচ্ছে গিয়ে কী বলে ওর নাম, শুধু তুমি যেটা করছো সেটা তুমি শুধু শব্দের মাধ্যমে তুমি তো এক্সপ্রেস করবে। যে যত ভালো এক্সপ্রেস করবে সে তত ভালো নাম্বার পাবে। ঠিক আছে, আমি ক্লাস 12-এর কথা বলছি, ক্লাস 10-এ তো অনেক বাচ্চা হয়, তুমি নিশ্চয়ই বাচ্চা। ক্লাস 12-এ আমি ডেরিভেশন কোনো মুখস্থ করতাম না। মানে কি করব, আমি যে বুঝতে পারছি সেটাই আমি লিখবো, ভাষায় লিখলেই তুমি মার্কস পেয়ে যাবে ঠিকঠাক। শুধু দু একটা শব্দ যদি ঠিকঠাক করে বলতে পারো, দু একটা কিওয়ার্ড, যেরকম কিওয়ার্ডগুলো যদি ভালো করে লিখতে পারো, তাহলেই এই যে তুল্য রোধ, তারপরে শ্রেণী সমবায়, এইগুলো যদি একটু ভালো করে লিখতে পারো তাহলেই টোটাল পুরো মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, তো এত দূর অবধি হলো। এবার আমরা পড়বো সমান্তরাল সমবায়ের ইয়েটা। ঠিক আছে, তো এখানে আমি পজ করছি। তো চলো এবার সমান্তরাল সমবায়। আবার আমার না কী হয়েছে, এবার আবার মাইক খুলে রেখে দিয়েছিলাম 10 মিনিট, আমি বুঝিয়ে দিয়ে সব কিছু, তারপরে দেখাচ্ছে যে মাইক লাগাইনি। কী বলবো আর পোস্টের কথা তোমাদেরকে। আজকে মানে চুলটা নিয়ে একটু গন্ডগোল আছে না আজকে, মানে কীরকম একটা হয়ে আছে চুলটা, তো একটু আয়নার সামনে গিয়ে একটু এরকম করছিলাম, মাইক করে দিয়ে তারপর মাইক পড়তে ভুলে গেছি। তোমাদের এটা পুরো বুঝিয়ে দিয়েছি, তারপরে দেখছি মাইক পড়িনি, কী বলবো আর। চলো এবার পড়ে নিই সমান্তরাল সমবায় কাকে বলে। দেখো এখানে কি হয়, সমান্তরাল সমবায়, এই যে আই কারেন্ট যাচ্ছে, সমান্তরাল সমবায় শ্রেণী সমবায়তে যেরকম এরকম পরপর থাকে, সমান্তরাল সমবায় কি থাকে? দুটো পয়েন্টেরই মধ্যে, এটা ধরো যে এ পয়েন্ট, এটা ধরো যে বি পয়েন্ট, এবার দুটো পয়েন্টেরই মধ্যে অনেকগুলো রেজিস্টার থাকবে, দুটো পয়েন্টেরই মধ্যে অনেকগুলো রেজিস্টার থাকবে। এবার তাহলে যদি এই পয়েন্টে যদি বিভব VA, এই পয়েন্টে যদি VB হয়, তাহলে অনেকগুলো রেজিস্টার যখন একটা পয়েন্টেই থাকবে, তাহলে এইটারও যে বিভব, এটারও বিভব, প্রত্যেকটার বিভব সেম হবে, তাই তো? যেহেতু দুটো রেজিস্টার একই জায়গায় আছে, 3টে রেজিস্টার, তার জন্য এইটার যার বিভব প্রভেদ হবে, এটারও তাই বিভব প্রভেদ হবে, এটারও তাই বিভব প্রভেদ হবে। ঠিক আছে, কিন্তু কারেন্ট আলাদা হবে, এখান থেকে যদি এটা ধরো যে একটা সার্কিট, এখান থেকে যদি কারেন্ট যদি যায়, তাহলে কি হবে? ওইখানে গিয়ে কি হচ্ছে, আইটাকে এবার বিভক্ত হতে হচ্ছে। কারণ ধরো তোমাদের বাড়িতে যেরকম জল আসে পাম্প থেকে, ধরো যে KMC থেকে, তোমরা বেশিরভাগ জানি না, আমরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে, তোমাদের কোথা থেকে আমি জানি না, তাও আমাদের যেরকম আসে KMC থেকে একটা জল ছাড়া হয় একটা বড় পাইপ থেকে। ঠিক আছে, এবার যার জল লাগবে তার বাড়িতে, ধরো যে এখানে একটা বাড়ি আছে, আমাদের বাড়ি, এখান থেকে এরকম একটা পাইপ দিয়ে দিল, তার কাছে জল চলে গেল। পাশে আমার বাড়ি আছে, তাকে এরকম দিয়ে অন্য একটা পাইপ দিয়ে জল দিয়ে দিল। ঠিক আছে, এরকম এইখান দিয়ে জল চলে গেল, এখান দিয়ে জল চলে গেল, এরকম বাড়ি পুরো এরকম ডিস্ট্রিবিউট হয়ে আছে।
এবার তোমাকে যদি বলে টোটাল জল দিচ্ছি আমি, তোমাকে যদি বলে টোটাল আমি জল দিচ্ছি 5000 কিলোটন, ঠিক আছে, 5000 লিটার ধরে জল দিচ্ছি আমি, বলে কি এমসি যদি বলে আমি 5000 লিটার জল দিচ্ছি, তাহলে আমাদের ধরো যে দিচ্ছে 500 লিটার, অন্যদের দিচ্ছে আরও 600 লিটার 700 লিটার, এরকম করে করে প্রত্যেকটা ঘরে যদি মাপা হয় তাহলে টোটাল 5000 লিটারই আসা উচিত, তাই তো? এখান থেকে যতটা যাবে ততটাই নিশ্চয়ই অন্য জায়গায় ডিস্ট্রিবিউট হবে, নিশ্চয়ই বেড়ে যাবে না বা কমে যাবে না, সেটাই হওয়া উচিত। তো সেরকমই এখান থেকে ধরো যে আই কারেন্ট ধরে যাচ্ছে, তখন কি হবে, অন্য জায়গায় যখন ডিস্ট্রিবিউট হবে সব কটাকে প্লাস করলে কি হবে, আই ইজ ইকুয়াল টু কী হচ্ছে, I1 প্লাস I2 প্লাস I3 হচ্ছে, তাই তো? I1 প্লাস I2 প্লাস I3 হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ সবসময় সমান থাকে। তোমরা এখন লিখবে না, আমি আগে বুঝিয়ে নেবো তারপরে লিখবে, ঠিক আছে? ভোল্টেজ সবসময় সমান থাকে। তো এবার লিখবো, কি লিখবো, ওহমের সূত্রানুসারে কি, ওহমের সূত্রানুসারে কি, VA মাইনাস VB ইজ ইকুয়াল টু কী হচ্ছে, দেখো আমরা ওহমের সূত্রে একটা রূপই সবসময় মনে রাখবো, ঠিক আছে? V ইজ ইকুয়াল টু IR, এই রূপটাই সবসময় মনে রাখবো। V যেখানে বিভব প্রভেদ, এই দুটোর মধ্যে বিভব প্রভেদ কত, VA মাইনাস VB, এই দুটোর মধ্যে বিভব প্রভেদ কত, VA মাইনাস VB। ধর যে প্রথমে এটার জন্য আমরা লিখছি VA মাইনাস VB, I1 কারেন্ট যাচ্ছে এখানে, আর যাচ্ছে হচ্ছে গিয়ে রেজিস্টারের ভ্যালু হচ্ছে গিয়ে R1। পরেরটার ক্ষেত্রে কি, এবার দেখো এখান থেকে আমরা যেহেতু আমরা এইটা দিয়ে ইকুয়েট করব, তাই I1টাকে বের করে নেব। I1 ইজ ইকুয়াল টু কী হচ্ছে, VA মাইনাস VB ডিভাইডেড বাই R1, ঠিক? পরেরটার ক্ষেত্রে কী হচ্ছে, VA মাইনাস VB, এবার আমি এটার জন্য লিখছি VA মাইনাস VB ইজ ইকুয়াল টু I2 ইন্টু R2, তাহলে কী হচ্ছে, I2 ইজ ইকুয়াল টু, তাহলে কী হচ্ছে, এই R1টাকে তাহলে নিচে নিয়ে চলে আসছি, I2 ইজ ইকুয়াল টু কী হচ্ছে, VA মাইনাস VB ডিভাইডেড বাই R2, ঠিক আছে? আর পরেরটার জন্য কি হচ্ছে, VA মাইনাস VB ইজ ইকুয়াল টু I3 ইন্টু R3 ইজ ইকুয়াল টু I3 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, VA মাইনাস VB ডিভাইডেড বাই R3, হচ্ছে তো? এবার আমরা যেরকম একটা তুল্য রোধ আগেও ধরেছিলাম যে এইটাকে সরিয়ে আমরা কত রোধ বসালে সেম বিভব প্রভেদ সেম কারেন্টে যাবে, সেরকমই এখন আমরা আরেকটা তুল্য রোধ ধরবো R বা R নেট, ঠিক আছে? এটা ধরো যে A বিন্দু, A পয়েন্ট, এটা হচ্ছে B পয়েন্ট, ঠিক আছে? নেট হচ্ছে গিয়ে, আর কারেন্ট যাচ্ছে হচ্ছে গিয়ে I, এই I কারেন্ট নিশ্চয়ই যাবে, I কারেন্ট যাচ্ছে, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে কি হচ্ছে দেখো, VA মাইনাস VB ইজ ইকুয়াল টু I, টোটাল কারেন্ট যাচ্ছে I, এবং R হচ্ছে গিয়ে R নেট হচ্ছে গিয়ে টোটাল রেজিস্ট্যান্স, তাহলে I ইজ ইকুয়াল টু কী হচ্ছে, VA মাইনাস VB ডিভাইডেড বাই R, হলো? এবার এটাকে ধরো যে 1 দিয়ে দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ, আর এটা 4 নম্বর সমীকরণ দিলাম। এবার আমরা কি করব, এইটাকে কাজে লাগাবো। কি কাজে লাগাবো, এটাকে দেখি। এবার লিখবো, এটাকে তোমাদের আঁকার দরকার নেই, হ্যাঁ? তোমরা যখন লিখবে তখন এটাকেই লিখবে শুধু, আমি তোমাকে বোঝানোর জন্য ওটাকে লিখেছি। এবার আমরা কি লিখবো, I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। সুতরাং এবার দেখো এইটাকেই আমরা এইগুলোকেই এবার প্লাস করে দিলেই হয়ে যাবে। কি হচ্ছে, সুতরাং I ইজ ইকুয়াল টু কত আছে, VA মাইনাস VB বাই R, তাহলে কি লিখবো, VA মাইনাস VB বাই R। আর পরের গুলোর ক্ষেত্রেও কত হবে, তারপরেরগুলোর ক্ষেত্রে কী হবে, আমি একটা স্টেপ জাম্প করছি, তোমরা করবে না, তোমরা পুরোটা লিখবে। তোমরা কি করবে, VA প্লাস VB বাই R1 এটা লিখবে, VA প্লাস VB বাই R1, VA প্লাস VB বাই R2, VA প্লাস VB বাই R3, ঠিক আছে? ওরমভাবে প্লাস করবে। আমি কি করছি, আগে থেকে এটাকে পুরোটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটাকে কমন নিলে কত হয়, VA মাইনাস VB ডিভাইডেড বাই মাইনাস VB,
এবার 1/r1 1/r2 প্লাস 1/r3 হলো। এবার কি করব, এই দুটোকে কেটে নেব। এই দুটো দেখো দুপারে দুটোই সমান আছে, তাহলে কি করব, এইটাকে আর এটাকে কেটে নেব। তাহলে কি হবে, 1/r ইজ ইকুয়াল টু কি হচ্ছে 1/r1 প্লাস এটা আর বা আর নেট প্লাস 1/r2 প্লাস 1/r3। ঠিক আছে, তাহলে সমান্তরাল সমবায়ের তুল্য রোধ কত, এটা। ঠিক, এ হচ্ছে গল্প। ঠিক আছে, এবার তোমাদের কাজ হচ্ছে, বুঝতে পেরেছো কি, বুঝতে কি পারা গেছে কী করলাম আমরা শুধু ওহমের সূত্রটা দেখলাম, ওহমের সূত্র অনুযায়ী লিখলাম। লেখার পরে আমরা কি জানি, I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, কারণ যেহেতু একটা জায়গা থেকেই যাচ্ছে। এখানে এসেও দেখো, এইখানে এসেও কারেন্টে যেটা বেরোবে সেটা এইগুলো সব প্লাসই বেরোবে, তাহলে এখানে এসেও I কারেন্টই বেরোবে নিশ্চয়ই। তাই এটাকে ভেঙে আমরা ওহমের সূত্র অনুযায়ী লিখলাম, তারপর I1 প্লাস I2 প্লাস I3 করে নিয়ে লিখলাম। এবার তোমাদের কাজ হবে হচ্ছে গিয়ে লেখা, কি লিখবে, চলো স্টার্ট করো। প্রথমে এটাকে আঁকো এইসব রাইট ফাইট কিছু দেবে না আবার, ম্যাম তোমাদের স্কুলের স্যার বা ম্যাম বলে আমাদের কি বোঝাচ্ছে দেখবে অনেক টিচাররা বলে যখন পরীক্ষা নেয় যে আমি তো কিছু জানি না, এখন পরীক্ষার সময় আমি কিছু জানি না, এরকম বলেন না অনেক টিচাররা। আমাদের টিচারও বলতো, একটা স্যার ছিল যে পরীক্ষা দেওয়ার সময় স্যারকে বলতাম, স্যার একটু বলে দিন, বলবে আমি এখন কিছু জানি না, ভেবে নাও আমি এখন অশিক্ষিত। আমি বলছি ঠিক, তাহলে অশিক্ষিতর কাছে পড়ে কী লাভ, আরে বলিনি কখনো, মনে মনে ভাবতাম। তো চলো এটাকে প্রথমে লিখে নিয়েছো, এঁকে নাও। এবার লিখবে চিত্রে, লেখা স্টার্ট করো। এই এ পয়েন্ট দেবে, বি পয়েন্ট দেবে, সব কিছু কিন্তু দেবে, এইখানে যা যা করা আছে, এই এত দূর অবধি যা যা করা আছে সব করবে। ঠিক আছে, করার পরে লিখবে চিত্রে, আমরা চিত্র এঁকেছি, চিত্র অঙ্কন, চিত্রে R1 R2 ও R3 তিনটি রোধক লিখতে হবে, তিনটি রোধ এ ও বি বিন্দুর মধ্যে সমান্তরাল সমবায় যুক্ত আছে। দেখো এ ও বি বিন্দুর মধ্যে সমান্তরাল সমবায় যুক্ত আছে, লেখো কি লিখবে, চিত্রে R1 R2 ও R3 তিনটি রোধ এ ও বি বিন্দুর মধ্যে সমান্তরাল সমবায় যুক্ত আছে, লিখলে। এবার লেখো দাড়ি দিয়ে লেখো, এ ও বি বিন্দুর বিভব যথাক্রমে VA ও VB এবং VA গ্রেটার দেন VB, কারণ তো এটা সবাই জানে, কারণ VA গ্রেটার দেন VB যদি না হতো, তাহলে তড়িৎ ওদিকে প্রবাহ হতো না। তাই লেখো বিভব যথাক্রমে VA ও VB এবং VA গ্রেটার দেন VB, এই যে VA গ্রেটার দেন VB। তারপর দাঁড়িয়ে দাও, লেখো বর্তনীর মূল প্রবাহমাত্রা I, রোধ তিনটির মধ্যে দিয়ে বর্তনীর মূল প্রবাহমাত্রা I, তারপরে কমা দেবে, কমা দিয়ে লিখবে বর্তনীর মূল প্রবাহমাত্রা I, কমা দিয়ে লিখবে রোধ তিনটির মধ্যে দিয়ে যথাক্রমে I1 I2 ও I3 মানে বিভক্ত হয়েছে। ঠিক আছে, পুরো লাইনটা আবার বলবো, বর্তনীর মূল প্রবাহমাত্রা I, কমা দিয়ে রোধ তিনটির মধ্যে দিয়ে যথাক্রমে I1 I2 ও I3 মানে বিভক্ত হয়। ঠিক আছে, এবার লেখো প্রতিটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদ VA মাইনাস VB হওয়ায় লিখবে প্রতিটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদ VA মাইনাস VB, এরকম, তারপরে এই কমাও দেবে, ঠিক আছে, ব্র্যাকেটও দেবে, হওয়ায় ওহমের সূত্রানুযায়ী লেখো প্রতিটি রোধের প্রান্তীয় প্রভেদ VA মাইনাস VB হওয়ায় ওহমের সূত্রানুসারে এটা লিখবে, ওহমের সূত্রানুসারে এটা লিখবে, এটা লিখেছো। তারপরে এটা লিখবে, ইকুয়েশন 1 দেবে, এটা ইকুয়েশন 2,
ইকুয়েশন মানে এই শুধু এরকম এরকম দাগ দিয়ে এরকম লিখবে, ঠিক আছে? তারপরে এটা প্রথমে এটা লিখবে, তারপরে এটা লেখো। লিখেছো? এবার লেখো, এখন রোধ সমবায়টির তুল্য রোধ, লেখো এখন রোধ সমবায়টির তুল্য রোধ আর নেট হলে, আর নেট বা আর হলে, আর নেটই লেখো তোমরা, আর নেট হলে যদি আর রোধটিকে এ ও বি বিন্দুর মধ্যে যুক্ত করলে মূল প্রবাহমাত্রা আই অপরিবর্তিত থাকে। দেখো, এখন রোধ সমবায়টির তুল্য রোধ আর নেট হলে যদি আর রোধটিকে এ ও বি বিন্দুর মধ্যে যুক্ত করলে মূল প্রবাহমাত্রা আই অপরিবর্তিত থাকে, সেক্ষেত্রে লেখো, সেক্ষেত্রে এটা লিখবে, সেক্ষেত্রে এটা লিখবে, এটা লেখো লেখো লেখো, এটা লিখবে, লেখো, এটা লিখবে। এবার লেখো সুতরাং, তারপর লেখো সুতরাং আই ইজ ইকুয়াল টু, সুতরাং এখান থেকে আই এর মান বের করে নিলে এইখানে, সুতরাং আই ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, যেহেতু একটা থেকেই সব কটা বিভক্ত হয়েছে, সুতরাং আই ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3, ঠিক? তারপরে লিখবে VA মাইনাস VB বাই আর, মানে এবার এবার I এর মান এখানে বসাবে, তারপরে I1 এর মান এখানে বসাবে, এইটা লিখবে, কিন্তু এরমভাবে করবে না, এখানে আমার জায়গা কম বলে আমি লিখেছি। প্রথমে I এর ভ্যালু এখানে বসালে, তারপরে I1 এর ভ্যালু এখানে বসালে, বসিয়েছো? এরমভাবে নয়, মানে I1 এর ভ্যালু এইটা বসালে, তারপরে I2 এর ভ্যালু বসালে, লাস্ট বাট নট দ্য লিস্ট I3 এর ভ্যালু লিখলে, তারপরে কী করবে? তারপরে এই স্টেপটা করবে, কী করবে? VA মাইনাস VB বাই আর নেট ইজ ইকুয়াল টু, এটা কমন নিয়ে এটা লিখলে 1/R1 প্লাস R1 বাই R2 প্লাস 1/R3, এবার 1 বাই আর নেট ইজ ইকুয়াল টু, এবার এটা কেটে দেবে, কাটো তাড়াতাড়ি করো, কেটে দিলে, তারপরে লিখবে 1/R নেট ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, অ্যান্ড দিস ইজ দ্য আনসার। এটা লিখবে না বাবা, এবার লিখবে এটি হলো সমান্তরাল সমবায়ের তুল্য রোধ, লিখলে হয়ে গেল। তাহলে অনেক কাজে খাটাখাটনি হয়ে গেছে। আজ এই লেকচারটা বলছে যে ছোট, তো দেখে মনে হচ্ছে, লেকচারটা দেখে তো মনে হচ্ছে ছোট, কিন্তু লেখা আজ প্রচুর আছে, যে প্রচুর খাটিয়ে দিয়েছি তোমাদেরকে, তাই না? মাঝে মাঝে একটু খাটাখাটনি ভালো, আমাদের স্যার এরকম বলতো, তাই আমি প্রতিশোধ তুলছি না। দেখো, আমি কিন্তু তোমাদের স্যার না, আমি তোমার দাদা হিসেবে মাঝে মাঝে একটু খাটাচ্ছি। দেখো, দাদারা তো ভাই বোনদের একটু খাটাতেই পারে মাঝে মাঝে। লিখে নিয়েছো এটা? এবার একটু জল ঠল খেয়ে নাও, রিল্যাক্স করে নাও, নিঃশ্বাস নিয়ে নাও। আমি একটু নিঃশ্বাস নিই। আজকে ভাই সাহেব প্রচুর লিখতে হয়েছে, আমাকেও লিখতে হয়েছে প্রচুর। তোমরা ইয়েতে খাতায় লিখেছো, আমাকে বোর্ডে লিখতে হয়েছে তোমাদের জন্য। লিখে নাও, মানে একটু জল ঠল খাও, পানীয় খাও, পানীয় মানে মাজা, কোল্ড ড্রিঙ্কস, এরকম জিনিসপত্র পান করো, ঠিক আছে? কিন্তু এখন কিন্তু ক্লাস শেষ হয়নি, ডোন্ট গো এনিওয়্যার, ক্লাইম্যাক্স अभी বাকি, ঠিক আছে? এখন কিন্তু ক্লাস শেষ হয়নি, এখন তোমরা একটু জল ঠল খেয়ে নাও, আজ প্রচুর খাটাখাটনি হয়ে গেছে তোমাদের। এটা মানে স্কুইড গেমসের মনে এটা গান না, হয়ে গেছে রিল্যাক্স জীবনের। এবার তোমাদের একটা জিনিস শেখাই, ধরো তোমাকে সোজা একটা জিনিস দিলাম, এরকম অঙ্ক থাকে, ঠিক আছে? আজ আর কিছু করাবো না, আজকে এমনি একটু মাইন্ডটাকে একটু রিল্যাক্স করাচ্ছি। এবার ধরো তোমাদের এরকম দিল কেউ, এটার ধরো রোধ হচ্ছে কি 3 ওহম, এটা হচ্ছে 4 ওহম,
ঠিক আছে, বললো তুল্য রোধ বের করো, তুল্য রোধ নির্ণয় করো, কী হবে? শ্রেণী সমবায়তে আছে, শ্রেণী সমবায় আর নেট ইজুকাল টু কী হয়? শ্রেণী সমবায়তে আর নেট ইজুকাল টু কী হয়? R1 টাটা করতে এসেছিলো, সরি বাড়িতে একটু লোকজন চলে এসছে, কিছু মনে করো না, এখন কাট করা যাবে না, এখানে অঙ্ক করাচ্ছিলাম, সরি। ঠিক আছে, আর নেট ইজুকাল টু কী হয়? R1 + R2। তাহলে এখান থেকে আর নেট আমি কী করব? তুল্য রোধ কী বের করবো? আর নেট ইজুকাল টু কী বের করবো? 3 + 4 = 7 ওহম। এটা অঙ্কে আসবে, এটা করলে তো আমাকে 2 নম্বর দিয়ে দেবে টুক করে। ঠিক, এবার পেনটা কই গেল? বারবার আজকে শুধু পেনই পড়ে যাচ্ছে। এটা আমি এখন মুছছি না, তোমরা রিল্যাক্স করে নাও, তারপরে তোমাদের ক্লাস যখন শেষ করে দেবো তখন তোমরা শুধু লিখে নেবে। এবার মানে আমি তোমাকে অ্যাপ্লিকেশানটা শুধু দেখিয়ে দিচ্ছি আজকে। ঠিক আছে, এবার তোমাকে ধরো যে দিল 3 ওহম 4 ওহম, সেমই অঙ্ক, শুধু এবার আমরা করব সমান্তরাল সমবায়, তুল্য রোধ নির্ণয় করো, সেম তুল্য রোধ নির্ণয় করো। তাহলে আর নেট ইজুকাল টু কত কী হবে? এবার তুল্য রোধ, এখানে আর নেট ইজুকাল টু কী হয়? 1/r নেট ইজুকাল টু কী হয়? 1/r1 + 1/r2। ঠিক, 1/r2। তাহলে এবার আমরা কী করব? 1/r নেট ইজুকাল টু 1/3 + 1/4 হলো। এবার কী করব? 1/r নেট ইজুকাল টু 3 আর 4 লসাগু করলে কত হয়? 3 আর 4 12, ওপরে 4 3 7/12 হচ্ছে। এবার এটা কিন্তু উত্তর নয়, কেউ আবার কিন্তু এটাকে অ্যান্সার 7/12কে অ্যান্সার লিখে দিয়ে চলে আসবে না। অ্যান্সার হচ্ছে গিয়ে দেখো এটা উল্টো আছে, এটা 1/r নেটের ভ্যালু, এটা ভ্যালুটা খুব খারাপ নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, 1/r নেটের ভ্যালু হচ্ছে কি 7/12, তাহলে আর নেটের ভ্যালু কত? আর নেট ইজুকাল টু 12/7 অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে? অ্যান্ড দিস ইজ দ্য অ্যান্সার। এবার হয়ে গেল মোটামুটি, আজ এই ক্লাস মোটামুটি শেষ। এবার দেখো তোমরা একটা কথা, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে তুল্য রোধ যেটা বেরোয় সেটা বৃহত্তম রোধের থেকেও বড় হয়, তাই তো? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ যেটা হয় সেটা বৃহত্তম রোধের থেকেও বড় হয়, কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ যেটা হয় সেটা ক্ষুদ্রতম রোধের থেকেও ছোট হয়। ক্ষুদ্রতম রোধ এখানে কত? 3, এখানে কত আসছে অ্যান্সার? 7 পয়েন্ট, এখানে আসছে হচ্ছে কি 12/7। তাহলে এটাকে দেখি, এটাকে আমরা পয়েন্টে যদি নিয়ে আসি, 7 1 7 7, এখানে কত হচ্ছে 5, পয়েন্ট বসালাম 0, 7 7 49, 7 7 49 1 0, 7 1 7, মানে 1.71 মতন আসছে। ঠিক আছে, 7 1 7, এখানে আবার 3 আসছে, ও ছেড়ে দাও, 1.71 আসছে, 71 ওহম। দেখো সেটা 3 থেকে ছোট, 3 থেকে ছোট তো। তাহলে ওপরটাতে কি হচ্ছে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হচ্ছে? তুল্য রোধটা বৃহত্তম রোধের থেকেও বেশি হচ্ছে, কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে হচ্ছে তুল্য রোধটা ক্ষুদ্রতম রোধের থেকেও ছোট হয়। ঠিক আছে, এই হচ্ছে গল্প। এবার এই জিনিসটা আমি এখন লেখাবো না, আর খাটাবো না, আর লেখাবো না, কালকের আমি ওটা লেখাবো। আজ একটু সোমবার ছিল তাই একটু ডোজটা একটু বেশি পড়ে গেছে আজকের, মাঝে মাঝে ডোজ বেশি পড়ে যায়। ঠিক আছে, তো ঠিক আছে, এই হচ্ছে গল্প। আর কি, তোমরা রিল্যাক্স করে নাও 10-15 মিনিট, আবার সৃজনদার ক্লাস আছে, সৃজনদা প্রচুর খাটাবে না, এবার সৃজনদাকে বলে দেবো সৃজনদা একটু রিল্যাক্স করাতে, সৃজনদা একটু কম খাটিও। আজকে মনে হয় সৃজনদা একটু কমই খাটিয়েছে, আজকে কি, হ্যাঁ আজকে মনে হয় সৃজনদা একটু কমই খাটাবে, আমি বলে দেবো। ঠিক আছে, যে আজকে সৃজনদা আজকে প্রচুর খাটিয়ে দিয়েছে আমি ওদেরকে, তুমি আজ একটু কম খাটিও। ঠিক, তো চলো এরমভাবে তাহলে চলো পড়াশুনো করতে থাকি ভালো করে, আর চালাতে থাকি ঠিকঠাক।
তো চলো, টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট, হ্যাভ ফান, অল দ্য বেস্ট, গুড নাইট।